দরজার সামনে নিজের সহধর্মিণীকে দেখে ভীষণ বাজেভাবে চমকে যায় লিয়াকত আলী, অর্থাৎ রেদওয়ানের বাবা। চমকে যাওয়া কণ্ঠে খানিকটা বিস্ময় মাখিয়ে বলে, লিলুয়া, তুমি এখানে? লিলুয়া নামের রমণী উত্তর দেয় না। কিছুটা সময় মৌন কাটায়। লিয়াকত আলী পকেট থেকে রুমাল বের করে মুখের বিন্দু বিন্দু গামটা মুছে কম্পমান হস্তে বহু পুরনো ধুলোমাখা অতি তাসুমকি বের হয়ে আসতে পারায় ভয়ে খানিকটা কেঁপে ওঠে সে। সুখ হাসে, ভীষণ প্রকাশ্যে একটা তাচ্ছিল্যের হাসি ঝোলায় ঠোঁটের কোণে। তাচ্ছিল্য মাখা কণ্ঠে বলে, ভয় হচ্ছে ফুফা? বড্ড ভয়। কি করেছিলেন ফুফা আমার মায়ের সাথে? বেঁচে আছে মানুষটা? লিয়াকত আলী সুখের প্রশ্নের উত্তর দেন না, বরং স্ত্রীর পানে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করে বলল, দেখেছে লিলু, মেয়েটা পাগল হয়েছে বোধহয়। কি যা তা বলেছে। খুব কি ভুল বলছি ফুফা? আমার মায়ের ডায়েরিতে সে ভীষণ যত্নে তার অভিযোগগুলো লুকিয়ে রেখে গিয়েছিল। তা কি মিথ্যে ছিল? সুখের জেরা করার ভঙ্গিতে লিয়াকত আলী বুঝলেন যে ছাড় পাবেন না। সে আবার আগের ন্যায় সোফায় বসে পড়লেন। সুখ এগিয়ে গিয়ে লিলুয়াকে সবার মাঝখানে নিয়ে আসলো। লীলাবতী সুখের দিকে এগিয়ে আসলো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো আপা? বড় মা তবে পালিয়ে যায়নি? না রে লীলা। তবে তুমি কিভাবে জানলে এই চিরলুকায়িত রহস্যের খোঁজ? সুখ ছোট্ট শ্বাস পেলে। তার চোখ ভেঙে অশ্রুকণা বাহিরে আসার তীব্র ইচ্ছে জাগায়, কিন্তু সে সামলে নেয় নিজেকে। অনেক তো কাঁদিয়েছে জীবন তাকে, আজ সব কিছু শুধু আসলে ফেরত নেওয়ার পালা। কোনো এক জীবনটায় সুখহীনতায় কাটবে। যেহেতু এতটা বিসর্জনের পরও জীবন তার প্রতি নরম হয়নি, তবে এবার তার শক্ত হওয়ার পালা। কিছু জিনিস চিনিয়ে নিতে হয়। দাদিজান একটা কথা বলো, মেয়ে হয়েছে বলে তুমি সব মেনেই নিবে, মানিয়েই নিবে, তা তো হতে পারে না। মেয়ে হয়েছে বলে কি বাঁচার শখ জাগে না? বাঁচার জন্য কখনো কখনো স্রোতের বিপরীতে গা ভাসানোই উচিত। আজ দাদিজানের কথাটা পলানোর দিন। অনেক তো হলো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। সুখ একটা চিঠি রুমাল আর ডায়েরি ছোট্ট টেবিলটার উপর রাখলো। লীলাবতীর দিকে তাকিয়ে বলল, মনে আছে লীলা, প্রায় মাসখানেক আগে লাইব্রেরি রুমে একটা চিঠি পেয়েছিলাম। সে কার লেখা জানিস? না তো আপা, আমাদের বাড়ির কারো লেখা তো ছিল না। সুখ রুমালটা উঠায়, লীলাবতীর সামনে রুমালের সূক্ষ্ম লেখাগুলো মিলে ধরে বলেন, দেখ তো এই লেখাগুলো চিনিস কিনা। লীলাবতী কতক্ষণ লেখাগুলোর দিকে তাকিয়ে থেকে তড়িৎ বেগে মাথা নাড়িয়ে বিস্মিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ আপা, এই লেখাগুলো আমি চিনি। লাইব্রেরি রুমে পাওয়া চিঠির লেখা। আর এগুলো প্রায় বললে ভুল হবে, পুরো একরকম। কার লেখা আপা এগুলো? আমার মায়ের। লীলাবতী অবাক নয়নে তাকায় সুখের দিকে। দু কদম পিছিয়ে যায় যেন। নিজের ভিতরে উত্তেজনা চাপিয়ে না রেখে সে তৎক্ষণাৎ সেটা প্রকাশ করে বলে, ছেলেদের প্রতি এমন তীব্র ধিক্কার মাখানো চিঠিটা তবে বড় মায়ের ছিল? কিন্তু আব্বু তো এমন মানুষ ছিলেন না। তবে ধিক্কারটা কার প্রতি ছিল? আব্বু বাদেও পৃথিবীতে অনেক নরপশু আছে, তাদেরকেই বলেছে আম্মু। আর দুর্ভাগ্যবশত এমন মানুষ আমাদের পরিবারেই উপস্থিত ছিল, যা আমার মা বুঝতে পেরেছিল, যার দরুন সে এখন চরিত্রহীনার ট্যাগ লাগিয়ে উধাও হওয়া মানবী। আদৌ সে চরিত্রহীনা ছিল কিনা কেউ জানার চেষ্টাও করল না রে লীলা। আসলে নারী জাতদের সমাজে এই অবস্থানই। কোনো কিছু না করলেও তারা দোষী। নারীর হাজারটা ভালো কাজ তারা এক নিমিষে ভুলে যায়, যখন সামান্য মশলা মাখানো খারাপের আভাস পায়। যাচাই বাছাই করার প্রয়োজনও বোধ করে না। এবার লিলুয়া মুখ খুলল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কুহেলিকা মানে সুখের মায়ের সাথে বড্ড অন্যায় হয়েছে। আর সে অন্যায় কত বছর আগে আমার স্বামী করেছিল। আমি সবটা জেনে বুঝেও চুপ ছিলাম, যার ফলস্বরূপ আমিও অন্যায়ের অংশীদার হয়ে গেছি। লিয়াকত আলী সবাই কিছু বুঝার আগে তার সাথে থাকা পিতলের ফুলদানিটা উঠিয়ে লিলুয়ার দিকে ছুঁড়ে মারল। আর দুর্ভাগ্যজনকভাবে ফুলদানি লিলুয়ার কপালে ছিটকে পড়ে ফিনকি দিয়ে
বের হয়, আসে ভয়ঙ্কর রক্ত, সাথে লিলুয়ার মাথাময় আর্তনাদ। লিয়াকত আলী ফুঁসে উঠে বলে, সেদিক তোকেও ফুতে ফেলা উচিত ছিল, তাহলে আর তুই আমার কাল হয়ে দাঁড়াতি না। লিলুয়ার মাথায় রক্তের জোয়ার দেখে সুখ এগিয়ে যেতে লিলুয়া থামিয়ে দেয় তাকে, কপালে হাত দিয়ে রক্তটা মুছে নেয়। তবুও রক্তটা টপ টপ করে পড়ছে। লিলুয়া স্বামীর দিকে এগিয়ে যায়, সবাইকে অবাক করে দিতে তার নরম হাতের শক্ত ছড় লাগায় স্বামীর গালে। সবাই রীতিমতো হতবাক। সবসময় লিলুয়া স্বামী প্রীতি দেখাতে এবং তা অতিরিক্তই ছিল, আর আজ এমনকি লিয়াকত আলীও লিলুয়ার এহেন আচরণে অবাক। লিলুয়া তার স্বামীর বাগালে আরেকটা ছড় দিয়ে উচ্চস্বরে ক্ষিপ্ত ভঙ্গিতে বলে উঠল, এই ছড়গুলো যদি অনেক বছর আগে দিতাম, তাহলে হয়তো আজ কুহেলিকা এখানে থাকতো। সবার জীবন দ্বারা থাকতো অন্যরকম, সুখের জীবনটাও অন্য দ্বারাই বইত। তুমি এখন অস্বীকার করো সবটা, এত বড় কলিজা যে এত বড় মিথ্যাটা অস্বীকার করো। তোমার সব সত্যির প্রত্যক্ষ সাক্ষী আমি। আমার সামনে অন্তত বুক কাঁপা উচিত ছিল তোমার। তুমি কুহেলিকা ভাবিরে অসম্মান করনি, ভাইয়ার মনে কুহেলিকার নামে সন্দেহ প্রকাশ করাওনি, ওদের সংসারে আগুন লাগাওনি। পবিত্র মানুষটা আজও চরিত্রহীনা নামে আখ্যায়িত হচ্ছে কেবল তোমার জন্য। মানুষটাকে তো তুমি বাঁচতে দিলে না। পুরো ড্রয়িং রুম জুড়ে ফিনপতন নীরবতা, সবার মুখে যেন কুলু ফেটেছে। অনাকাঙ্ক্ষিত কিছু শুনলে প্রতিক্রিয়া তো এমন হওয়াই উচিত। লিয়াকত আলী এবার সোফার হ্যান্ডেল ধরে বসে পড়লেন। আজ তার স্ত্রীর পরিবর্তন তার গালে যেন হাজার ছড় ফেলেছে। মাথা নত করে সে বলল, হ্যাঁ হ্যাঁ, সব আমিই করেছি, আমি করেছি সব। কি করতাম আমি? কুহেলিকার প্রতি আমার আকর্ষণ কাজ করত, কিন্তু যখন তাকে সেটা জানালাম, অনেক সুখে থাকার অঙ্গীকার দিলাম, সে মুখ ফিরিয়ে নিল। আমাকে ভয় দেখালো সে সব আজাদ শেখ মানে সুখের বাবাকে ভুলে দিবে। আমার এত মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে ভেবে আমি ভয়ে ছিলাম। লিলুয়া কিছুটা আঁচ করতে পেরেছিল, কিন্তু ততদিনে কুহেলিকার রূপ যৌবন আমার সর্বনাশ করে ফেলেছে। তাকে আমার একটুর জন্য হলেও প্রয়োজন, এমন একটা রাগ মাথা চড়ে বসেছিল। অবশেষে একদিন সবাই যখন পুরো বাড়ি খালি রেখে বিয়ের আয়োজনে গেল, আমি সেই সুযোগটার কাজে লাগালাম। নিজের অনেক দিনের মনোবাসনা পূরণ করলাম। মাথায় যখন নিজের করা কাপুরুষতার কথা মাথা ছাড়া দিয়ে উঠল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ছোট্ট সুখ তখন খাটে চিৎকার করছে। কুহেলিকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। লিলুয়া সেই মুহূর্তে সেখানে হাজির হয়। এটা দেখে ফেলে। তাকে আমি ভয় দেখিয়ে আরেকটা রুমে আটকিয়ে রাখি। বলেছি, সে যদি এটা কাউকে জানায় তবে রেদওয়ানকে আমি মেরে ফেলব। লিলুয়া ততক্ষণে ভয়ে মরছে যায়। আমি কি করব ভেবে না পেয়ে মেরে ফেলি কুহেলিকাকে। তারপর আলমারি থেকে তার কিছু স্বর্ণ গয়না বের করে তাকে সহ একটা বস্তায় পরে পুঁতে রাখি তোমাদেরই বাড়ির পিছনের জায়গাটাতে, কারণ সেখানটায় তখন আরও জঙ্গলের মতন ছিল। লিলুয়াকে নিয়ে চলে যায় নিজের বাড়ি। লিলুয়া নিজের ছেলের ভয়ে মুখ খুলেনি। অতঃপর কুহেলিকাকে পাওয়া যাচ্ছে না জানাজানি হলে আমিই প্রথম তুলি সে আরেকজনের সাথে পালিয়েছে। যেহেতু আজাদের মনে আগে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিলাম, সেহেতু আজাদও ধীরে ধীরে এটা বিশ্বাস করে। আর এভাবে পৃথিবী থেকে আমি লুকিয়ে ফেলি আরও একটা সত্যি। আদৌ সত্যি লুকাতে পেরেছেন মিস্টার লিয়াকত? গম্ভীর আর বরাট পুরুষালী কণ্ঠে লিয়াকত সেখানে ফিরে তাকায়। কণ্ঠটা মেঘের ছিল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ, ইউসুফ এবং কিছু সংখ্যক পুলিশ। লিয়াকত দাঁড়িয়ে যায়, সুখের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, তুমি তবে আমাকে ফাঁসিয়ে দিলে? সুখ ততক্ষণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আপনাকে ফাঁসিয়েছি? আপনি চিরতরের জন্য সুখের জীবন অসুখে ডুবিয়েছেন। সেটা আজ আমি সন্দেহের বশে মায়ের এতদিন যাবৎ বন্ধ থাকা রুমটা খুলে অনেক গেটে খাটের নিচে টাং থেকে ডায়েরিটা ভাগ্যিস খুঁজে পেয়েছিলাম। তাই তো আমার মা নামক অভাগিনীর কলঙ্কের দাগ একটু মোচন করতে পারলাম। তার ডায়েরিতে দোয়াশা না রেখে ভাগ্যিস লিখেছিল, লিয়াকত নামক পুরুষে আজকাল তার বড্ড ভয় হচ্ছে। ভাগ্যিস এত বছর পর আমার ফুপির আমার জন্য মন গড়ল, তার পাপের প্রায়শ্চিত্তের জন্য সব স্বীকার করলো, না হয় সারা জীবন চরিত্রহীনার মেয়ে শুনেই মরতে হতো। লিলুয়া চুপ রইল। মেঘ সুখের পাশে এসে দাঁড়ালো। সুখের হাত
পা ভীষণ কাঁপছে, ঠায় দাঁড়িয়ে থাকার শক্তি বোধ হয় ফুরিয়েছে। মেঘ শক্ত হাতে সুখকে আগলে ধরে। সুখ অস্বাভাবিক ভাবে কাঁপছে, তার দাঁড়িয়ে থাকার শক্তি হচ্ছে না। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ে মেঘের বাহু বন্ধনে। মেঘের শার্টের এক কোণা আঁকড়ে ধরে বলল, পুরুষের আকর্ষণ বুঝি এতই খারাপ? নারীদের বুঝি সুন্দরভাবে বাঁচার অধিকার নেই? সুখ পাগলের মতন কান্না করছে। মায়ের মৃত্যুর রেশ যেন তাকে ধ্বংস করে দিচ্ছে। মাকে নতুন করে একটু দেখার ছোঁয়ার ইচ্ছায় মরুভূমি হচ্ছে হৃদয়ে জমে। জ্ঞান ফেরার পর প্রায় ঘণ্টাখানেক সে চিৎকার করেই কেঁদেছে। ভীষণ কান্না যাকে বলে। দম বন্ধ কর কান্নার দাপটে নড়ে উঠেছে পরিবারের প্রতিটা সদস্য। অবশেষে কাঠখোট্টার ন্যায় সানজিদা বেগমের কঠোরতার দেয়াল ভাঙল। সুখের কাছে এসে পরম মমতার আলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। মাথায় হাত বুলিয়ে রাজ্যের স্নেহ ঢেলে দিয়ে বলল, আমি কখনোই তোমার মা হতে পারিনি। সত্যি বলতে আমি মা কিংবা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখিনি। আমি আদৌ মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করেছি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ। তবু আমি তোমায় বলছি, পৃথিবীতে ভালো মানুষ খুব অল্প সময়ই বেঁচে থাকে। তোমার মায়ের চলে যাওয়াটা হয়তো নির্মম ছিল, কিন্তু বিশ্বাস করো, সে আজও আমাদের আশেপাশে আছে। অনুভব করলেই তুমি বুঝবে তোমার মা কত গোপনে লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে। মায়েরা কখনো মরে যায় না। শোক থামে না, বরং এই কথাগুলো তার কান্নার পরিমাণ দ্বিগুণ করে দেয়। এই জীবনে এত কান্না সে কখনো কাঁদেনি, আজ কাঁদছে। মাকে সে কখনো দেখেনি, কিন্তু তবুও কাঁদছে। মায়ের সাথে সন্তানের টান যে এখানে। চারপাশে আঁধার করে ভীষণ বাতাস, ধুলোবালি উঠছে। বিকেলবেলাটা যেন গভীর রাতে রূপান্তরিত হলো। সুখ আচমকা খাট থেকে নেমে ছুট লাগালো। হঠাৎ এমন কাণ্ডে হতভম্ব সবাই। তৎক্ষণাৎ তার পিছু ছুট লাগালো সবাই। মেয়েটা না আবার কিছু করে বসে ভেবে বুক কাঁপলো মেঘের। বাড়ির পিছন দিকে এসে একটু থমকালো সুখ। ফুফা মাকে ঠিক কোথায় ফুটেছিল ভেবে পায় না সে। দিক বেদিক দিশেহারার মতন খুঁজে গাছের আড়াল থেকে কোদালটা তুলে নিল। বাতাস ধুলোবালিতে প্রায় জুবুথুবু হলো, কিন্তু থামালো না মাটির উপর কোদালের কোপ। কখনো এখানে একটু গর্ত খুঁড়ছে, কখনো ওখানে। মেঘ দ্রুত এসে সুখের হাত ধরল, বোঝানোর চেষ্টা করে বলল, পাগল হলেন অপরিচিতা, কি করছেন এগুলো? আমার মাকে আমি একটু দেখব মেঘ সাহেব, আমি একটু শোবো তাকে। এই মাটির নিচেই তো তাকে রেখেছিল, আমি খুঁজে বের করব। মা নামক স্বর্গের স্বাদ আমি নেব। ওই সৃষ্টিকর্তা বড্ড নিষ্ঠুর মেঘ সাহেব, বড্ড নিষ্ঠুর। সে আমায় বাঁচার কারণ কেড়ে নিয়েছে, অথচ মৃত্যু দেয়নি। আপনার মাকে এখানে মাটি দেওয়া হয়েছে প্রায় 21 বছর আগে। এতদিনও সে এখানে থাকবে? হাড়গুলোও বোধহয় মিশে গেছে। না না, মোটেও এমন কথা মুখে আনবেন না। আমি মাকে দেখব। আমি জানি আমার মা এখানেই আছে, আমি খুঁজব। সুখের পাগলামি ততক্ষণে আকাশ ছুঁয়েছে। সে কারো কথা শুনছে না, পাগলের মতন এখানে ওখানে গর্ত করছে। হঠাৎ একটা গর্ত করার সময় কোদালের সাথে যেন কিছু একটা সংঘর্ষ হলো। সুখ অবাক হলো, আবার কোপ দিতে শব্দটা দ্বিগুণ হলো। এবার বাকি সদস্যরাও হতভম্ব। মেঘ সুখের বাহু ধরে একটু দূরে নিয়ে সান্ত্বনার স্বরে বলল, আপনি দাঁড়ান, আমি দেখছি, আমি খুঁজছি। সুখ শান্ত হলো, মনের কোনো যুক্তিহীন ক্ষীণ আশা জেগে উঠল। মেঘ মাটি খুঁড়তে যাওয়ার আগে ইউসুফ সেখানে চলে যায়। আশ্বাসের স্বরে বলল, আপনি বাবিকে ধরে দাঁড়ান, আমি দেখছি। মেঘ মাথা নাড়িয়ে সুখকে ধরে দাঁড়ালো। এবার সুখ না, উপস্থিত সবার মাঝে ভীষণ অনাকাঙ্ক্ষিত কৌতূহল জেগে উঠল। ইউসুফ মাটিটা একটু ভালো করে সরাতেই একটা বড় ধারালো রামদা চোখে পড়ল। ইউসুফ কি ভেবে পকেট থেকে নিজের রুমালটা বের করে রুমালটা
মাটি থেকে তুললো। রামদাই এখনো কালো হয়ে কিছু একটা লেগে আছে, খুব সম্ভবত রক্ত। সবাই আঁতকে উঠল, দুপা পিছিয়ে গেল উত্তেজনায়। কেবল একজনের উত্তেজনা জেগেছে ভয়। এবার বুঝি তার সত্যিই বেরিয়ে আসবে। বাপ যে বাপকেও ছাড়ে না। রামদাটা দেখে সবাই আন্দাজ করতে পেরেছে এটা দ্বারা কি কাজ করা হয়েছে। সানজিদা বেগম দ্রুত পুলিশ অফিসারকে কল লাগায়। সুখ সুফ করে রয়, আবারও নতুন জ্বর আসবে। টিকে থাকতে পারবে তো সে, নাকি নতুনভাবে ভেঙে গুড়িয়ে যাবে সে? সুখের জীবন তবে এমন অসুখেই কাটবে? গতকালকের দিনটা খুবই বিশ্রী ছিল, তবে আজ শুভ্ররাঙা রোদ উঠেছে। সুখ বেশ স্বাভাবিক, নিজের স্বামীর বাড়ি ফিরে এসেছে। ওই বাড়িতে থাকলে তার নাকি দম বন্ধ মনে হয়। সকাল সকাল উঠে স্বাভাবিকভাবে সব কাজকর্ম সম্পন্ন করেছে। বিকেলে আবার ওই বাড়িতে যেতে হবে রামদার রহস্য জানার জন্য। পুলিশ অফিসার আজকে সবাইকে থাকতে বলেছে। গামি সুপ শরীরটাকে বিশ্রাম দিতে চলে যায় স্নানাগারে। দীর্ঘ এক স্নানের পর রুমে আসতে ড্রয়িং রুম থেকে কথার শব্দ ভেসে আসলো। মিনা, ছোট মা, ইউসুফ, এমনকি মেঘের কথারও শব্দ ভেসে আসছে। সুখ অবাক হয়, এত তাড়াতাড়ি বাড়ি আসার কথা তো মেঘের ছিল না। তবে দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। বেশ কথা কাটাকাটি হচ্ছে মেঘ ও ছোট মায়ের মাঝে। সুখ সেখানে উপস্থিত হতে মেঘ অভিযোগের স্বরে বলল, দেখেন না অপরিচিতা, ছোট মা নাকি এই বাড়িতে আর থাকবে না, সে নাকি কোনো এতিমখানায় থাকবে। সুখ কিছু বলতে উদ্যত হতে রুমি বেগম তাকে থামিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, না সুখ, আমি স্থির করে নিয়েছি এ বাড়িতে আমি আর থাকতে পারছি না। আমার খালি ওদের কথা মনে পড়ে। আমি বাকি জীবনটা কোনো এতিমখানায় কাটিয়ে দিব। তাদের মাঝে আমি তোদের প্রতিশ্রুতি গড়ব, কাটিয়ে দিব বাকি কয়েকটা বছর। আর না করিস না। সুখ মনে মনে তাচ্ছিল্য হেসে বলে উঠল, সে বাচ্চাগুলো নিষ্পাপ, তাদের ভিতর স্বয়ং ফেরেশতা। কিন্তু ছোট মা, তোমার ছেলে, সে তো নর্দমার কীট, তার সাথে ওদের মিলাচ্ছ। কিন্তু আফসোস, সে কথাগুলো মুখ ফুটে উচ্চারণ করতে পারল না, আটকে গেল কণ্ঠনালী অবধি। বেশ খানিকক্ষণ ইউসুফ, সুখ, মেঘ ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবাই ব্যর্থ। কেবল মিনা চুপ রইল। রান্নাঘরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল থম মেরে। ভুলবশত সে বড় ভুল করে ফেলেছে, এই ভুলের মাসুল না আবার সুখকে দিতে হয়। বেশ ভাগ বিতণ্ডার পর অবশেষে হার মানল সবাই। রুমি বেগম বিদায় নিলেন চিরতরে। যাওয়ার আগে সুখকে ফিসফিস করে বলল, হঠাৎ করে তুমি আমার গলার কাটা হয়ে গেলে। তোমাকে না গিলতে পারছি, না উগড়ে ফেলতে পারছি, তবে তোমাকে উগড়ে ফেলার করুণ ইচ্ছেটাই আমার ঠিক নেই। আজ অনুভব করছি কিছু কাটা থেকে যাওয়া ভালো থেকে তোমার সাম্রাজ্যে। সুখ বুঝতে পারেনি রুমি বেগমের হঠাৎ এহেন তিক্ত কণ্ঠের কারণ, তবে তিক্ততার মাঝে বিষাক্ততা ছিল না। কিন্তু এমনটা বলার কারণ কি? সুখের শরীরটা বেশ খারাপ, ভীষণ মন খারাপ, আর অসুস্থতা নিয়েও হাজির হয়েছে বাবার বাড়ি। 2 দিন আগে বলেছিল খুনির ব্যাপারে জানা যাবে, কিন্তু সেদিন বিকেলে খোঁজ আসলো কিছু সমস্যার কারণে তারা আসেনি। একবারে পাকাপোক্ত প্রমাণ নিয়েই নাকি আসবে। তাদের কাছে এখন যথেষ্ট শক্ত প্রমাণ আছে। সুখদের ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। মেঘেরও মন ভীষণ খারাপ। ছোট মায়ের চলে যাওয়াটা সেও মানতে পারেনি। সুখ বসে থাকতে থাকতেই বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে যায় বাবার লাইব্রেরিটার দিকে। ধুলোহীন বইগুলো একটু নেড়ে ছেড়ে দেখে। কেউ একজন ভীষণ যত্ন নেয় রুমটার, দেখেই বোঝা যাচ্ছে। খুব ভুল না হলে কাজটায় লীলাবতী করে। মেয়েটা কেমন বদলে গেল হঠাৎ করে, যেন অগ্নি হঠাৎ করে
জলে রূপান্তরিত হয়েছে। হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠল সেদিন রাতের মসৃণের সাথে বিরাট কথোপকথন। হ্যাঁ, এবার লীলাবতীর কাছে থেকে সত্যিটা জানতেই হবে। লীলাবতীর আড়ালে থাকা সত্যিটা এবার সবার সামনে আসা উচিত। ইতিমধ্যে বাহির থেকে বরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসছে। অফিসার বোধ হয় এসে গেছে। আচমকা সুখের বুকের ভিতর স্যাত করে উঠল। আচ্ছা, যদি মানুষটি মেঘ সাহেব হয়? সুখ দ্রুত পায়ে বের হতে নিলে দরজার পাশে থাকা টেবিলের কোণে ধাক্কা খায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে সে। টেবিলের উপরে কিনারায় থাকা খোলা ডায়েরিটায় নজর যায় সুখের। পুরনো হয়েছে বলে মলাটটা খুলে গিয়েছে। বাবার হাতের লেখা সেখানে প্রতিফলিত হচ্ছে। সুখের ডায়েরির পাতা উল্টিয়ে দেখল কত রকমের লেখা। খুব যতনে সংসার নাম রণক্ষেত্রে ছোটখাটো বিশ্লেষণ দেওয়া। ডায়েরিটার ঠিক মাঝামাঝি পৃষ্ঠায় লেখা, জীবন যেথায় যেমন চলে, গা বাসাও তার তালে তালে। রাজা হতে বিপরীতে যাও, কিন্তু তুলিয়ে যেও না অতলে। সুখ ডায়েরিটাতে হাত বুলিয়ে খুব যত্নে টেবিলের পাশটাতে রেখে ড্রয়িং রুমটাতে এগিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই উপস্থিত হতে অফিসার বলে উঠলেন, আপনারা যে রামদাটা দিয়েছেন, আপনারা পরীক্ষা করার আগেই হয়তো বুঝেছেন সেটা দিয়ে কি করা হয়েছে। তবুও বলছি, এটাই সেই অস্ত্র যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে। সবার ভিতরে ছাপা থাকা সন্দেহটা সত্যিতে রূপান্তরিত হলো। একজনের তো গলা শুকিয়ে এলো। সুখ নীরবতা ভেঙে শীতল কণ্ঠে বলল, খুনটা কে করেছে স্যার? খুনটা কে করেছে তা আমরা একটু দ্বিধায় আছি, কারণ অস্ত্রটার মাঝে কারো হাতের চিহ্ন ছিল না। অনেক দিন কেটে গেলে ফিঙ্গারপ্রিন্ট না থাকাই স্বাভাবিক। ড্রয়িং রুমের কোনায় থাকা মানুষ স্বস্তির শ্বাস ফেলল। পরক্ষণে পুলিশ অফিসার বলল, তবে সানজিদা বেগম অবাক কণ্ঠে বলে, তবে কি? তবে আমাদের সন্দেহের তালিকায় একজন আছে। খুব বেশি সম্ভাবনা খুনটা সে করেছে। সুখের ছোট চাচা বিস্মিত কণ্ঠে বলল, কে সে? সে হলো মেঘ। সুখ 2 কদম পিছিয়ে যায়। সোফার হ্যান্ডেল ধরে নিজেকে কোনো রকম দাঁড় করিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেঘ সাহেব? হ্যাঁ মেঘ, আর যথেষ্ট কারণও আছে এই সন্দেহের। তাই আপাতত মেঘকে আমরা অ্যারেস্ট করব। সুখ সোফায় বসে পড়ে। যা ভয় পেয়েছিল তবে কি তাই হবে? মেঘ সাহেবে তবে এই কাজটা করেছে? সবার মাঝে যখন হঠাৎ বিস্ফোরণ হলো, তখন ড্রয়িং রুমে উপস্থিত থাকা এতক্ষণের ভীত মানুষটা প্রচণ্ড সাহসী হয়ে উঠল। 2 কদম এগিয়ে এসে বলল, খুনটা আমি করেছি অফিসার। এ যেন নিস্তব্ধ বজ্রপাত। সবার যেন বিশ্বাসই হচ্ছে না, অথচ অফিসার রহস্যময় বাঁকা হাসি হাসলেন। লীলাবতী রেদওয়ানকে এত নৃশংসভাবে খুন করেছে, এটা ভাবতে সবার শরীরের রক্ত হিম শীতল হয়ে যাচ্ছে। সানজিদা বেগম মেয়ের ডান গালে শক্ত এক চড় বসালেন। বাহু জাকিয়ে বেশ রুষ্ট কণ্ঠে বললেন, যখন যা ইচ্ছা তখন তা করছো, তাই বলছো? কি ভেবেছো তুমি? মহান শাস্তে আসছো? খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে মহানতা দেখাচ্ছ? মহানতা না মা, কেবল সত্যিটা বলেছি। খুনটা আমিই করেছি। আমার পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। সুখ অস্থিরতাময় কণ্ঠে নিজের বোনকে শুধালো, সত্যিই তুই এটা করেছিস? কিন্তু কেন লীলা? কারণ দাদি সবসময় বলতো, অসৎ পুরুষের বেঁচে থাকা অপেক্ষা মৃত্যু শ্রেয়। লীলাবতীর এহেন কাঠখোট্টা জবাব সবাই হতবাক। পুলিশ অফিসার বেশ শান্ত স্বরে বলল, রেদওয়ান অসৎ পুরুষ ছিল। কি করেছে সে? কি করেনি সে, সেটা বলুন। এই যে আমার 6 মাসের উঁচু পেটটা দেখছেন, সেটা তার কৃতিত্ব। লীলাবতীর কণ্ঠ স্থির থেকে উচ্চারিত প্রতিটা কথা যেন এক একটা পারমাণবিক বোমার মতন শব্দ করে বিস্ফোরিত হচ্ছে।
সানজিদা বেগম নিজের মেয়েকে টেনে তার দিকে ঘুরেন। বিস্মিত হতবাক দৃষ্টিজোড়া মেয়ের দিকে নিবেদ্য করে থম মেরে যাওয়া কণ্ঠে বলে, পাগল হলি লীলা? একের পর এক এসব কি বলছিস? মাথা খারাপ তোর? না মা, আমার মাথা খারাপ না, তবে মস্তিষ্কের আগাগোড়া পুরোটাই নষ্ট হয়েছে, ঘুণে ধরেছে, সাথে শরীরের ভিতরে লাল বর্ণা হৃৎপিণ্ডটাকে ভীষণ বড় ক্ষত হয়েছে। এবার আমাকে আমার পুরোটা দোষ স্বীকার করতে দাও, আমি সবটা খুলে বলি। সানজিদা বেগম ভাষাহীন, শব্দহীন হয়ে যায়। আজ তার অনেক কিছু বলার থাকলে কেবল চুপ রয়। কী বা বলবে? এত বছর তো অনেক কিছু বলেছে, এবার চুপ করার পালা। চুপ করতে হবে। একটা কথা আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। লীলাবতী ছোট্ট শ্বাস ফেলল, তার দেহের ভিতর থাকা ছোট্ট প্রাণটাকে একটু ছুঁয়ে দিল চামড়ার ওপর দিয়ে। কিছুটা সময় চুপ করে রইল। চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল কয়েক বিন্দু অশ্রুকণা। তপ্ত শ্বাস ফেলে সে অশ্রুকণাকে বোধ হয় একটু বরণ করল অসময়ে না গড়ানোর জন্য। নিজেকে দাতস্থ করে বলল, রেদওয়ান ভাইয়ার সাথে আমার সম্পর্ক প্রায় বছরখানেক গড়াবে। আপাই রেদওয়ান ভাইকে ততটা পছন্দ করতো না, আমিও আপাইকে ততটা পছন্দ করতাম না। তাই আমার পছন্দের তালিকায় যুক্ত হলো রেদওয়ান ভাই। প্রথমে তার সাথে গড়ে উঠল আমার মনের সম্পর্ক, আর সেটা গিয়ে থামলো সর্বনাশ অবধি। চোখের সামনে রঙিন দুনিয়ায় এই মানুষটাকে ভীষণ রঙিন লেগেছিল। আপুর প্রতি তার বিদ্বেষ আমাকে তার প্রতি আরও কয়েক ধাপ ভালো লাগা সৃষ্টি করে দিয়েছিল, কারণ আপুকে আমারও পছন্দ ছিল না। আমার কল্পনার অসাধারণ পুরুষটি হঠাৎ অতি নগণ্য কাপুরুষে পরিণত হলো। বাবার মৃত্যুর দিন আমি জানতে পারি আমার শরীরে আরেকটা প্রাণের অস্তিত্ব। যখন ওই মানুষটাকে জানালাম তখন সে খেলল নোংরা খেলা। হ্যাঁ, তার কথাই আমি আপাইকে বলেছিলাম, এ সন্তানের বাবা সে না, আপুর হবু স্বামী। যেন আপু অনেক ভেঙে যায়, তাই তার এই প্ল্যান। আমিও তখন স্বার্থে অন্ধ হয়ে এ কাজটাই করলাম। তারপর তার কথাই বাড়িতে রটালাম, আপু প্রেগনেন্ট। সবটা ঠিকই ছিল। সে বলেছিল তার কথা শুনলে একমাত্র সে আমাকে বিয়ে করবে। আমিও সবটা করলাম। ততদিনে আমার আপুর যে মিশে অপছন্দের দেয়ালটা ছিল তা খসে পড়ে গেল। তবুও সন্তানের জন্য তো মায়েদের কত কিছুই করতে হয়। কিন্তু আমার সবটা সাজানো দুনিয়াকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে সেদিন ফুফি আপুকে বউ বানানোর প্রস্তাব দিল। ভেঙে গেলাম আমি। যতটা ভেঙে গেলে একটা গাছ আর বড় হয় না। আর তার কাছে যখন জবাব চাইতে গেলাম, সে বাঁকা হেসে বলল, সবটাই তার খেলা, আপুকে সে বিক্রি করে দিবে ছড়া দামে। আর আমি যদি তিরিং বিরিং করি তবে পতিতার খাতায় যুক্ত হবে আরেকটা নামও। সেদিন গিনগিন করে উঠল শরীরটা। কার রক্ত আমি গর্ভে ধরে বড় করছি। একটা নর্দমার কীট সে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হলো, কিন্তু এই অদম্য ইচ্ছেটাকে গলা চাপা দিয়ে মেরে ফেললাম দাদির মতন তেজি পুরুষের কথায়, তেজি মানুষের কথায়। না, আমি কেন মরবো? মরতে হলে সে মরবে। নিজের মতন সাজিয়ে নিলাম সবটা প্ল্যান। বিয়ের দিন কারেন্টের সুইচ বন্ধ করে আমি এক কোপ দিয়ে ফেলে দিলাম তার গলা। কটতা ঘৃণা জমলে একটা নৃশংসতা জন্মেছিল। ভাবে এবার। ভেবেছিলাম লুকিয়ে ফেলবো এই খুনের কথা, কিন্তু পারলাম না, কারণ আমার জন্য আবারও আমার আপার ক্ষতি হবে, তা আমি চাইনি। কারো মুখে টু শব্দও নেই, কেবল ফোঁপানোর শব্দ আছে। সানজিদা বেগম মেয়ের এমন আধার ভবিষ্যৎ দেখে ফুঁপিয়ে যাচ্ছেন। পুলিশ অফিসার মহিলা কনস্টেবলকে ইশারা করতে এসে সামনে এসে দাঁড়ালো। অফিসার গলা পরিষ্কার করে বলল, আমারও তোমার উপর সন্দেহ হয়েছিল, যদিও বা মেঘ রেদওয়ানের নারী পাচারের কথা জানতো, কিন্তু সন্দেহটা তোমার উপর হয়েছিল। খুনের পরে একমাত্র আমি তোমার চোখে কোনো কান্না ভয় কিছু দেখিনি। খুব সাধারণভাবেই তোমার চলাফেরা ছিল। সবার শেষে তুমিই নাকি রুম থেকে বের হয়েছিলে। পাড়ার কোনার দোকান থেকে একটা রামদা অনেক শান দিয়ে এনেছিলে নাকি তুমি। একে একে সব হিসেব দুই করলাম।
মেঘ জানালো সে নারী পাচারের কথাটা জেনেছিল বিয়ের দিন, কিন্তু সে বলার আগেই এত কিছু হয়ে গিয়েছিল। সুখবতী ভেঙে পড়বে দেখে সে আর কাউকে এটা জানায় না। তারপর সব রহস্য ঘুরে তোমার দিকে আসলো। শেষমেশ তোমার কল হিস্টোরি দেখে সন্দেহ পরিষ্কার হলো। তোমার মুখ থেকে স্বীকার করানোর জন্যই একটু অন্যরকমভাবে প্ল্যান করলাম। লীলাবতী নীরবে হাসে, কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। নিজের মায়ের কাছে গিয়ে করুণ স্বরে বলল, মা, আমি বাঁচতে হলে অনেক কারণ লাগে। আমারও সে অনেক কারণ আছে। এই যে আমার গর্ভের সন্তানটা আমার বাঁচার কারণ। তোমাকে একদিন বলেছিলাম তুমি মা হতে পারোনি, কিন্তু যখন তুমি সব ভুলে আপাকে বুকে টেনে নিলে, ঠিক সেই মুহূর্তে থেকে তুমি মা হয়ে উঠেছ। কেঁদো না মা, তোমাকে দেখার লোকের অভাব নেই। যাকে একদিন তুমি দেখতে পারোনি, আশা রাখো সেই তোমাকে দেখবে। সানজিদা বেগমের কান্নার গতি আরো বাড়ল। লীলাবতী ধীরগতিতে সুখের কাছে যায়। সুখ তখন নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। লীলাবতী সুখের হাতটা নিজের পেটের মাঝে রাখে, আদুরে সরে পেটের দিকে তাকিয়ে বলে, এই যে ভাবু, এটা তোর মা। মনে রাখিস, তুই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বাচ্চা, কারণ তোর মা এই যে এই নিঃস্বার্থ মানুষটা। আপা রাখবে না আমার সন্তানটাকে তোমার কাছে? এই হতভাগা মেয়েটার কথাটা রেখো। সুখ হাউমাউ করে কেঁদে উঠল। জীবনের এই পর্যায়ে এসে নিজেকে ভাগ্যবতী মনে করছে। তাকে বাঁচানোর জন্য সবার এত বিসর্জন। কিভাবে সে শোধ করবে এই ঋণ? সুখ বোনকে শক্ত করে জাপটে ধরল। লীলাবতীও কেঁদে দিল। এই ছোট্ট মেয়েটার হঠাৎ করে কতটা বড় হয়ে গেল। নিয়ে যাওয়া হলো অষ্টাদশীর মৃত মনের মেয়েটাকে, যার আবেগের বশে করা একটা ভুল মানুষকে বেছে নেওয়া তার সুন্দর জীবনকে কেড়ে নিল। কারো খারাপ করে আদৌ কেউ ভালো থাকতে পারে না, তাই হয়তো ভালো থাকতে পারল না লীলাবতী। লীলাবতীর সাথে সাথে শেষ হলো এই বাড়ির সকল রহস্য। বিচ্ছিন্ন হলো ক্ষীণ যোগাযোগ। সানজিদা বেগম স্বামীর শেষ আশ্রয়টাকে বেছে নিলেন নিজের ঠিকানা হিসেবে। বাবার বাড়ি থেকে ইউসুফের সাথে ঘরে ফিরেছে সুখ। আজ মেঘ একটু ছোট মায়ের কাছে যাবে। টানা এতদিনের অশান্তি প্রতিটি মানুষকে ধ্বংস করে দিল। রুমে ঢুকতে সোফায় বসে থাকা মানুষটাকে দেখে তাজ্জব বনে গেল সুখ। অস্ফুটিত স্বরে বেরিয়ে আসলো দিশক্তি। সোফায় থাকা মানুষটা সুখকে দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আরে সুখবতী, আপনি এখানে? আপনিও কি মেঘের কাছে এসেছেন? আমিও আপনার ব্যাপারে আলাপ করতে এসেছিলাম। ইউসুফ অবাকে হা হয়ে যায়। অবাক কণ্ঠে বলে, মানে? শক্তি ভাইয়া, আপনি ভাবিকে চেনেন? ওনার ব্যাপারে কি কথা বলবেন? দিশক্তি নামের ভদ্রলোক যেন বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল। অবাক কণ্ঠে বলল, ভাবি? হ্যাঁ ভাবি, মেঘ ভাইয়ের ওয়াইফ। ইউসুফের কথায় ভদ্রলোকের জন্য বোধগম্য হলো না কিছু। সে সুখের দিকে তাকিয়ে চোখ দুটো বিস্ময়ে আকাশপানে তুলে বলে, বিহঙ্গের ব্যাপারটা জেনেই কি মেঘ আপনাকে বিয়ে করেছে? শুনেছি বিহঙ্গ নাকি আর বেঁচে নেই, সাথে আন্টি আর বিহঙ্গ বাবাও। হয়তো এই জন্যই বিয়েটা করেছে আপনাকে মেঘ, ছোট ভাইয়ের ক্ষতিপূরণ করতে। দিশক্তির এমন কথায় ইউসুফ হতবাক। সে যেন কিছু বলার ভাষা পাচ্ছে না। সুখ ইউসুফের দিকে আর চোখে তাকালো। সুখের গলা শুকিয়ে এলো। সত্য কি আর লুকিয়ে রাখা যায়? কখনোই যায় না। সুখ তবুও ছোট্ট কণ্ঠে বলল, না, মেঘ সাহেব কিছু জানেন না। ওনার সাথে বিয়েটা হয়েছে অন্য কারণবশত। আমি আর কখনোই তাই সবটা জানাইনি। যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে আলোচনা আর না হয় নাই করলাম। ইউসুফ এবার সুখের দিকে তাকালো। আশ্চর্য বনে গেল যেন। বরাট কণ্ঠে বলল, ভাবি, তবে বিহঙ্গই কি মসৃণ? সুখ মাথা নিচু করে হাঁ জানালো। ইউসুফের হঠাৎ শরীর কাঁপিয়ে
ঘাম ছুটল। স্যার জানলে কি হবে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। সুখ ইউসুফের হতভম্ব ভাবটা বুঝতে পেরে নতনাজু হয়ে বলে, আপনাকে সব পরে বলবি ইউসুফ ভাই। মিস্টার দ্বিশক্তি, আপনার আর কিছু বলার প্রয়োজন নেই। আমি আশা রাখবো আপনি এই সত্যিটা মেঘের কাছ থেকে লুকিয়ে রাখবেন। মেঘ সাহেব সবটা সহ্য করতে পারবে না, প্লিজ। দ্বিশক্তি নামের পুরুষটি চুপ রয়, মাথা জাকিয়ে বলে, আচ্ছা, কখনোই বলবো না। ভালো থাকবেন, আজ তাহলে আসি। সুখ মাথা নাড়িয়ে হা জানাতে দ্বিশক্তি বেরিয়ে গেল। সুখ ছোট্ট চেয়ারটাতে গিয়ে বসল। এতক্ষণ মিনা সবটা নীরবে পর্যবেক্ষণ করলো। সুখ ইশারা করতেই এক গ্লাস ঠান্ডা পানি এনে এগিয়ে দিল ইউসুফের দিকে। এই পানিটার ভীষণ অভাব বোধ করছিল ইউসুফ। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই দ্রুত পান করে নিল। সুখ মিনাকে ইশারা করে সামনের সোফায় বসতে বলল। মিনা বসতেই ইউসুফ ভয়ার্ত স্বরে বলল, ভাবি, আপনি বিরাট বড় কিছু লুকাচ্ছেন না তো? সুখ না চাইতেও তাচ্ছিল্য হাসে, যে হাসি দ্বিগুণ করে অবাক করে ইউসুফকে। নিজের চোখের কোনো অশ্রুর কণাটা মুছে দীর্ঘশ্বাস ফেলে সুখ বলল, হ্যাঁ ভাইয়া, বিরাট বড় কিছু লুকিয়েছে, শুনবেন? ইউসুফ মাথা নাড়াতে সুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও সেদিন অবাক হয়েছিলাম, যেদিন দেখেছিলাম মসৃণ আর কেউ না, মেঘ সাহেবের ভাই বিহঙ্গ। কিছুক্ষণের জন্য আমি মেঘ সাহেবকেও অবিশ্বাস করেছিলাম, কারণ তার মায়ের প্রতিশোধ নিতে গিয়েই তার ভাই সবটা কাজ করেছিল। কিন্তু পরক্ষণেই আমার সব ভাবনা ভুল হয়ে গেল। তার আচরণেও, ওনার মায়ের আচরণেও রীতিমতো আমি বিমোহিত। সবটা বিহঙ্গ সবার অগোচরে করেছে, তাই ভেবে নিয়েছিলাম। কিন্তু সুখ থামে। কিন্তু ইউসুফের উত্তেজনা ততক্ষণে আকাশ ছুঁয়েছে। দ্রুত গতিতে বলে, কিন্তু ভাবি কি? সেদিন মিনা আমাকে আমার ঘর দেখিয়ে দিয়ে একটা সাবধান বাণী দেয়। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা বোধহয় পাগল, কিন্তু রাতের খাবার খেতে গিয়ে মিনার গালে ছড়ের দাগ দেখে থেকে সন্দেহ গাঢ় হয়। তারপর আরো সন্দেহ করে উৎপাত হয়। মেঘ সাহেবের বাড়ির পিছে একটা কুঠির ঘর আছে না, জানেন সেটাতে কি রাখা হয়? ইউসুফ ব্রু কুঁচকে স্বাভাবিক কণ্ঠে বলল, সেখানে তো আমার জানা মতে কিছুই রাখা হয় না, খালি থাকে। ইউসুফের কথা শুনে সুখ বাঁকা হেসে বলল, আপনাদের চোখে অনেক বছর যাবৎ ধুলা ছুঁড়ে মেরেছে ওরা। একদিন বৃষ্টি ভেজা রাতে আমি আধার ভেদ করে দেখলাম কে যেন কুটির রুম থেকে বের হচ্ছে, কিন্তু মেঘ সাহেব বললেন এটা নাকি অনেক বছর যাবৎ তালা দেওয়া। তারপর গভীর রাতে গাড়ির শব্দ শুনতে পেলাম। হাজারো সন্দেহ বাসা বাঁধল। মনে হলো খুঁটি গেড়ে বসতে হবে সব সমাধানের জন্য। এরপর শুনলাম মিনা নাকি এসব শুনতে পেত, তাই সবাই ওকে পাগল ডাকে। মিনাকে ওই ঘরের সামনে যেতে না করেছে। এতে রহস্য দ্বিগুণ হলো। এই রহস্যের মাঝে আমার চোখে ধরা পড়লো আরো নোংরা ঘটনা। ইউসুফ আঁতকে উঠে বলল, কি ঘটনা ভাবি? মেঘের মায়ের সাথে তারা খালু মানে শরীফুল ইসলামের পরকীয়া। ইউসুফ এবার ছিটকে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, এসব কি বলছেন ভাবি? কখনোই এমনটা হতে পারে না। এবার মিনা নামের মেয়েটা মুখ খুলল, আপনারা তো সেখানে থাকতেন না দাদাবাবু। সে বাড়ি ছিল নোংরামিতে ভরা। আমি জানতাম এই কাহিনীগুলা, ছোট মাও জানতো, কিন্তু তবুও চুপ থাকতো। বেচারি যে সংসার পাগল ছিল। সুখ মিনার কথাকে সাই জানিয়ে বলল, হ্যাঁ সত্যি। এছাড়া আরও একটা কথা আপনারা জানেন না, মেঘ রেহানা বেগমের ছেলে না। ইউসুফে যেন বিস্ময় হবার দিন আজ। রীতিমতো একটার পর একটা বিস্ফোরিত ঘটনা বের হয়ে আসছে। সেই বিস্ময় ভাবটা চেপে না রাখতে পেরে অবাক মাখানো কণ্ঠে বলল, কি বলছেন ভাবি? তাহলে কার ছেলে স্যার? রেহানা বেগমের যার সাথে বিয়ে হয়েছিল তার বড় ভাইয়ার। আর ওই বাড়িটা মেঘেরই বাবার বাড়ি। কিন্তু এক গাড়ি দুর্ঘটনায় সবাই মারা যায়, মেঘের বাবা মাও। মেঘের নামে সব সম্পত্তি ছিল বিদায় মেঘকে এত যত্নে বড় করে রেহানা বেগম। কিন্তু সবটাই মেঘের গোপনে। নিজের বোন জামাইকে সেই বাড়িতে তুলে নোংরা খেলায় মেতে ওঠে সে।
শুধু পরকীয়া না, তারা নারী পাচারের সাথে খুব ভালোভাবে জড়িয়েছিল। আর সেই কুঠির ঘরে রাতে রাতে মেয়ে এনে লুকিয়ে রাখত, তারপর পাচার করে দিত আবার মধ্যরাতে। ওর সাথে যুক্ত ছিল বিহঙ্গ। একদিন রাতে গাড়ির শব্দে ঘুম ভাঙতেই দ্রুতই বারান্দায় যায়। সেখানে গিয়ে দেখি রেহানা বেগম আর শরীফুল ইসলাম একটা গাড়িতে কয়েকটা মেয়েকে জোর করে তুলে দিচ্ছেন। আমার যা বোঝার বোঝা হয়ে গেল। শুধু এখানেই থামেনি তারা। মিনা সব গড়গড় করে বলে দিচ্ছিল বলে মিনাকেও পাচার করার প্ল্যান করে তারা। ইউসুফ মিনার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। মিনা এবার উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ ভাইজান। যদি বাবাই আমার পালাইতে সাহায্য না করত তাহলে আমারে আপনারা আর দেখতেন না। অন্যান্য কাজের মেয়েগুলো যেভাবে উদাও হয়ে গিয়েছিল সেভাবে আমিও উদাও হতাম। সবার কাছ থেকে মুছে যেত আশা আক্তার মিনা নামের মেয়েটার অস্তিত্ব। তুমি তো অন্য সব কাজের মেয়ের মতোই পালিয়েছিলে। গত বছর যে 2 কাজের মেয়ে পালিয়েছে স্বর্ণ গয়না নিয়ে, ঠিক তেমনভাবে। ইউসুফের কথায় সুখ ডানে বামে মাথা নেড়ে হতাশার শ্বাস ফেলে বেশ আফসোস মাখানো কণ্ঠে বলে, ওই 2 মেয়েও পালায়নি। ওদের গ্রাম থেকে কাজ দিবে বলে নিয়ে আসি এই বাড়িতে কদিন রেখেছিল, তারপর পাচার করে দেয়। এটা আমি জানতে পারি রেহানা বেগমের কাছ থেকে। সে অবশ্য আমায় বলেনি মিনাকেও এমন উদাও করার প্ল্যান করেছিল শরীফুল আর বিহঙ্গের সাথে। তখনই আমি শুনেছিলাম বিহঙ্গের বাবা নর্দমার কীট। সে আমাকেও তার লালসার দৃষ্টি থেকে বাদ দেননি। ইউসুফ উঠে গেল, টেবিলের উপর থেকে পানি নিয়ে আরেক গ্লাস পানি খেল। এত এত রহস্য সবার অগোচরে কিভাবে ছিল? এত অপরাধ কিভাবে করতে পারে একটা মানুষ? ইউসুফ নিজের রুমালটা বের করে ঘাম মুছে নেয়, আবার নিজের আসনে এসে বসে পড়ে। আনমনেই বলে, আইনের কাছ থেকে এত অপরাধ কিভাবে লুকিয়েছিল? টাকা থাকলে সব সম্ভব। টাকার জন্য মাঝে মাঝে রক্ষকও বক্ষক হয়ে ওঠে। এবার তবে আসল কাহিনীতে আসা যাক। আমার দাদি নিজে পড়ে গিয়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে জানেন। এই কথাটির জন্য ইউসুফ প্রস্তুত ছিল না বোধ হয়, তাই উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কি? সুখ ফুফিয়ে কেঁদে ওঠে। দাদির কথা মনে পড়লে তার কলিজাটা ছিঁড়ে যায়। কাঁদতে কাঁদতে সেই বলে, হ্যাঁ ঠিক শুনেছেন। বিহঙ্গ আর রেহানা বেগম প্ল্যান করেছিল এবার নাকি মেঘকে মেরে ফেলবে। তারা সম্পত্তি হাতিয়ে নিতে হবে। যা আমার দাদি ভুলবশত শুনে ফেলে। দাদি আমাকে বলতে আসতে চেয়েছিল, সেটা কিন্তু রেহানা বেগম ততক্ষণে দাদিকে দেখে ফেলেছিল। তাই সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষটাকে। ভেবেছিল দাদি মারা গেছে, কিন্তু ততক্ষণেও দাদির প্রাণ ছিল। আমি ছুটে আসতে বৃদ্ধা মহিলাটা অস্পষ্ট স্বরে নিজের নাতনিকে সাবধান বাণী দিয়ে যায়, কিন্তু আমি কাউকে জানাইনি সেটা। দাদির মৃত শরীর ধরে প্রতিজ্ঞা করেছিলাম একটাকেও বাঁচতে দিব না। ইউসুফ আবারও ভয়ার্থ কণ্ঠে বলল, এখন আপনি অন্তত এটা বললেন না যে আগুনটা আপনি লাগিয়েছেন। সুখ বাঁকা হাসে। সে হাসির সাথে যোগ দেয় মিনাও। জটফট কণ্ঠে মিনা বলে, না, আগুন ভাবি না, আমি লাগিয়েছি। ইউসুফের চোখ যেন কোটের থেকে বেরিয়ে আসবে। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠল পরপর এতগুলো ধামাকা? সুখ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আগুন মিনা লাগিয়েছে, কিন্তু প্ল্যান আমার ছিল। ওই বাড়িতে যা পাপ ছিল তা আমার একার পক্ষে সম্ভব ছিল না মুছবার। তাই সব পাপের উৎস শেষ করে দিলাম। ওরা আমার মেঘ সাহেবকে মারার প্ল্যান করেছিল, আমার দাদিকে মেরেছিল, কত মেয়ের জীবন নষ্ট করেছে, ছোট মাকে ঠকিয়েছে, এমনকি বিহঙ্গকে আমার বিয়ের আসর অবধি নিয়ে গেছিল সে মহিলা, কিন্তু স্বীকার করেনি। এটা বিহঙ্গের কাছ থেকে জেনেছিলাম। তারপর সবার মন জুগিয়ে চললাম, মিনাকেও হাজির করলাম আমার প্ল্যানে। অতঃপর সেদিন রেহানা বেগম, শরীফুল ইসলাম এবং বিহঙ্গের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। মেঘ সাহেব আর ছোট মাকে নিয়ে গুড়ার নাম করে বের হয়ে যায়। আমরা বের হওয়ার পরেই মিনা আগুনটা লাগায়। সবাই গভীর ঘুমে ছিল বিদায় বাঁচতে পারেনি। এভাবেই পৃথিবী থেকে বিদায় করলাম কতগুলো পাপ, তবে অপরাধ আমারও কম না।
দীর্ঘ রহস্যের জট খোলার পর ইউসুফ নির্বাক, নিস্তব্ধ হয়ে যায়। কোনটা ভুল কোনটা ঠিক বুঝে উঠতে পারে না। সুখ ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। অপরাধী কণ্ঠে বলে, ভাইয়া, আমিও অপরাধী। মিনার এখানে দোষ নেই, তাই আমি সবটা পুলিশের কাছে স্বীকার করব। আপনি পুলিশকে ডাকেন। ইউসুফ তড়িৎ বেগে দাঁড়িয়ে যায়। স্যার জানতে পারলে বোধহয় মরেই যাবে। কি করবে সে এখন? এই ঘটনা কিন্তু ছোট মাও জানে। ভাবি যেদিন হের বাপের বাড়ি যায়, ছোট মা সব আমার পেট থেকে বের করে, কিন্তু ছোট মা বলেছে সে কাউকে এটা বলবে না। নরক থাকার চেয়ে নাকি না থাকা উত্তম। কিন্তু যতই হোক বিহঙ্গ তার ছেলে ছিল, তাই তার সুখ ভাবিকে নিয়ে একটু খারাপ লাগা কাজ করেছে। সেটা যেন বড় আকার ধারণ না করে, তাই চলে গেছে সে। মিনার এহেন কথায় ইউসুফ ব্রু কুঁচকায়। একটা মানুষ কতটা নোংরামির শিকার হলে নিজের বোন, স্বামী, সন্তানের হত্যাকারীর কাজকে সমর্থন করেছে। কিন্তু অপরাধ তো অপরাধী হয়। পরপর 3টা মানুষের খুন তো অপরাধী, কিন্তু কিছু অপরাধ না করলে যে সমাজটা নোংরামিতে ভরে যাবে। হঠাৎ সুখের চোখ মুখ আদার করে মাথা ঘুরে উঠল, লুটিয়ে পড়ল ফ্লোরে। আতকে উঠল ইউসুফ। জ্ঞান হারিয়েছে মেয়েটা। ভীষণ মাথা ব্যথা নিয়েও চোখ খুলে তাকায় সুখ। তার সামনে ইউসুফ আর মিনার ঝাপসা মুখটা ভেসে আসে। সে ধীরগতিতে উঠে বসে। সুখকে উঠতে দেখে ইউসুফ ছোট একটা হাসি উপহার দেয়। শীতল কণ্ঠে বলে, ভাবি, যা হয়েছে মনে করবেন সেটা আপনার অতীত, যা মাটি চাপা দিয়ে পেলেন। আপনাদের কোলজুড়ে নতুন অতিথি আসবে, তাকে নিয়ে শুরু করেন আপনার নতুন অধ্যায়। যে অধ্যায়ের নাম হবে সুখের সুখ। অসুখের কারণগুলো আপনার আশেপাশে থাকবে না, সবটা আড়ালে থাকবে। কিছু সত্যি আড়ালে রাখা ভালো। সুখের মস্তিষ্ক শব্দে কথাগুলো যেতে তড়িৎ গতিতে লাফিয়ে উঠে সে। নতুন অতিথি কথাটা কানে আসতে আপনা আপনি হাত চলে যায় পেটের কাছে। মেঘ ডাক্তারকে এগিয়ে দিয়ে ততক্ষণে রুমে এসে পৌঁছায়। মেঘের মুখে হাসিটা যেন সুখের সব অপরাধ বিষাদ মুছে দেয়। এই হাসি মুখটা দেখার জন্য হলেও সবটা লুকিয়ে থাকবে, সবটা। মেঘকে রুমে আসতে দেখে ইউসুফ মিষ্টি আনার নাম করে বেরিয়ে গেল। মিনাও কাজ আছে বলে চলে গেল। রুম থেকে বের হতেই ইউসুফের মোবাইল শব্দ করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে কিছুক্ষণ থমকে গেল যেন। কতগুলো দিন পর কল করলো মানুষটা। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়েই অস্ফুট স্বরে বলল, হৈমন্তিকা? হ্যাঁ কেবলাকান্ত, আমি হিমা। বুলেটুলে গেছেন নাকি? আমি শহর ছাড়তে ছাড়তেই আপনি কিনা আমার মায়া ছেড়ে দিয়েছেন। ভেরি ব্যাড। আপনার মায়া কি ছাড়া যায়? আপনার মায়া আমার শরীরের ছায়ার মতন, যা ছাড়বে না কবু। বাহ, ভালো বলেন তো। আপনার কথাতে আমি প্রসন্ন হয়েছি। এবার আপনাকে গুড নিউজ দিতে চাচ্ছি। ইউসুফের মনের কোণে বিষাদ জমে হঠাৎ করেই ব্যথিত স্বরে বলে, বিয়ে ঠিক হলো বুঝি? অপর পাশে হিমার রিনরিনে হাসির ঝংকার বেশি এলো। হাসতে হাসতেই বলল, বিয়ে ঠিক হয়নি, তবে জামাই ঠিক করেছি। ইউসুফ ছোট্ট করে বলল, ও আরে মশাই, নাম জানবেন না? হ্যাঁ বলুন। কেবলাকান্ত। ইউসুফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। বিস্মিত স্বরে বলে, কি? অপর পাশে আবার হাসির শব্দ ভেসে এলো। মিষ্টি স্বরে বলল, বুঝলেন তো কেবলাকান্ত, আমি অনেক ভেবে দেখলাম, আপনার মতন আমি আর এক পিছু পাবো না। যা পেয়েছি তা যদি সামলে না নিই তাহলে কিভাবে হবে? কেউ একজন আমার চোখ খুলে দিয়েছে, এখন আমি আমার মনের দরজা খুলে দিলাম। প্রবেশ করবেন তো? ইউসুফ চরম উত্তেজনায় বাকরুদ্ধ হয়ে গেল, তবু উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এখনই জুতা খুলে আসছি। হিমা আবারও জঙ্কার তুলে হেসে দিল। ইউসুফ কৃতজ্ঞতার দৃষ্টিতে সুখের পানে তাকায়। সুখ তখন ইউসুফের দিকে তাকিয়েছিল। ইউসুফের চোখে চোখ পড়তে একটা মিষ্টি হাসি উপহার দিল। ইউসুফও কৃতজ্ঞতায় চোখের কার্নিশের জলটা মুছে নিয়ে হাসি দিল। ইউসুফ চলে যেতে মেঘ নিজের উষ্ণ বাহুতে জড়িয়ে নিল সুখকে।
অতি উল্লাসিত কণ্ঠে বলল, আপনি আমার জীবনকে পূর্ণতা দিয়েছেন অপরিচিতা। আমি সারা জীবনের মতো ঋণী আপনার কাছে। আমার জীবনটা পরিপূর্ণ করার জন্য আপনাকে বিশাল বড় করে ভালোবাসা। সুখ মেঘের এহেন কথায় হেসে দেয়, গোপনে ছোট্ট শ্বাস ফেলে বলে, সুখের অসুখ শেষ হলো, তবে সুখ না পেলে সুখ ছিনিয়ে নিতে হবে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। অবশেষে এত বড় গল্পটা শেষ হলো। যারা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পটাকে শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।